শুনছেন কহ গল্প। আজ শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প কৈলাস থেকে কলকাতায়। গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু। শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প কৈলাস থেকে কলকাতায়। কৈলাসে শোরগোল পড়ে গেছে, বোধন শেষ। এখনো মায়ের গোছগাছ শেষ হলো না। মহাদেব বললেন, অত গোছচ্ছ কি? বন্যায় তো সব ভেসে গেছে শুনছি। পুজো দেবে এখন তোমায়? আচ্ছা, কবে দেবে? মা ফুঁসে উঠে বললেন, বন্যা কি আমি পাঠিয়েছি? নদী নালাগুলো সব ভেতর থেকে বুঝে আসছে, তার উপর প্ল্যানিং এর মাথামুন্ডু নেই। নিজেদের কর্মফলে যদি নিজেরাই ভোগে। আমার বাবা বছরে একটিবার যাওয়া, সে আমি বন্ধ করতে পারবো না। সরস্বতী তখন লক্ষ্মীর লাল বেনারসি খানা নিয়ে গায়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। মা বললেন, তোর কি আবার মতিচ্ছন্ন হলো নাকি রে? ছোট? খামোখা লাল শাড়িখানা নিয়ে টানাটানি করছিস কেন? সরস্বতী ঠোঁট ফুলিয়ে বললেন, আজকাল মামার বাড়িতে লালের খুব ফ্যাশন, দাও না বাবা একবার পড়তে। লক্ষ্মী টেরচা চোখে তাকিয়ে বললেন, ইচ্ছে হয় পড়ো, তবে ওয়ার্নিং দিইনি বলে পরে যেন আবার দোষ দিসনি। সাদা ফ্যাকফেকে রঙের উপর টকটকে লাল পরে জেল্লা যা খুলবে না, যেন শ্বেতকুষ্ঠ। সরস্বতী রাগ করে বেরিয়ে যেতে মা বললেন, অমন হাতে ঘা দিয়ে কথা বলিস কেন রে বড়? তোর স্বভাব যেন দিনকে দিন বেয়ারা হচ্ছে। ও দেখো মা, লক্ষ্মী লক্ষ্মী বলে অনেক দিন ভুলিয়ে রেখেছ। এই করতে নেই আর সেই করতে নেই করে করে আমার সমস্ত প্রবৃত্তি অবদমিত হয়ে এখন অগ্ন্যুৎপাত ঘটাতে চাইছে। তা জানো, এখন তোমাদের লক্ষ্মী মেয়েটির কোনো দামই নেই। তাছাড়া মুখ বুজে সব মেনে নিতেও আমি আর রাজি নই। এই রইল তোমার গাছ কৌটা, আর এই রইল তোমার পেঁচা। ক্যাটর কটর বাক্যি ওর আর সহ্য হয় না আমার। লক্ষ্মী দুমদুম করে চলে গেলেন। মা মাথায় হাত দিয়ে বসলেন। বলে কি এরা? লক্ষ্মী গাছ কৌটো নেবে না, সরস্বতী লাল ধরবে না, তার মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে। দূর থেকে ক্যাকার ধ্বনি ভেসে আসতে মা সার ফেরে পেলেন। কার্তিক আসছে, দেখা যাক ছেলেটা যদি একটা বিহিত করতে পারে। কিন্তু মায়ের সমস্যার কথা শুনে কার্তিক বললেন, দোষ যত মেয়েলি কারবার। লাল পড়বে না নীল পড়বে, গাছ কৌটো নেবে না কসমেটিক্স বক্স নেবে, এ আবার একটা সমস্যা হলো নাকি? আমার বরং একটা রিয়াল দরকার ছিল মা, শুনবে? না শুনলে তুই ছাড়বি? মা বিরক্ত সুরে বললেন, বেশি কিছু নয় মা, একটা টেম্পোরারি বোম্বাই বউ। কার্তিক লজ্জা লজ্জা মুখ করে বললেন, বলিস কি রে? তোর ইমেজ কুমার দেবতার, তা জানিস? সর্বনাশ হয়ে যাবে রে। কার্তিক অভিমানী মুখ করে বললেন, আমি তো কুমার পরিচয় বিসর্জন দিচ্ছি না, কিছুদিনের জন্য একটু লিভ টুগেদার করতে চাইছি কেবল। ইন্দ্র বা বৃহস্পতির মতো পর্দার নয়, শুদ্ধ একটি মর্তের মেয়ের সঙ্গে লিভ টুগেদার। গ্রিকদের জিউস যেমন করত। তোমাদের বাবা সবকিছুতেই যেন বজ্র আটুনি। মা গম্ভীর মুখে বললেন, স্বর্গে এত অপ্সরী থাকতে মর্তের মেয়ে?
তারা তোমার সঙ্গে থাকতে রাজিই বা হবেন কেন? গ্রিকদের কথাই যদি তুললে তো অ্যাপোলো ডাফনির ঘটনাটা কি মনে নেই? অ্যাপোলোকে এড়াতে ডাফনি তো লরেল গাছই হয়ে গেল শেষ পর্যন্ত। সে ভাবনা তুমি করো না মা, কার্তিক বললেন। পাবলিসিটি আর টাকার জন্য করতে পারে না হেন কাজই আর পৃথিবীর মেয়েদের অভিযানে নেই। কার্তিক ঠাকুরের গার্লফ্রেন্ড হয়ে দাঁড়াতে পারলে পাবলিসিটি কি রকম হবে আন্দাজ করতে পারছো? আর অপসরীদের কথা যদি বলো তো ওই পুরনো ধাঁচের ছলা কলা আজকাল আর চলে না, বুঝলে? 64 কলার কত অগ্রগতি হয়ে গেল, তার খবরাখবর রাখে তোমার ওই রম্ভা, মেনকা, ঘৃতাচিরা? মা বললেন, এই যে শুনছি সেখানে উইমেন্স লিভ এসেছে, মেয়েদের নাকি নতুন আত্মসম্মান জ্ঞান, তারা নাকি আর ভোগ্য বস্তুর মতো ব্যবহৃত হতে চায় না। কার্তিক বললেন, রাখো রাখো, ওসব লিপ ফিপ যারা করে তারা করে, সবাই কি মানে অত নাকি? মা নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তুই এখন যা কার্তিক, আমায় একটু ভাবতে দে। একটু তাড়াতাড়ি ভেবো মা, ষষ্ঠীর সকাল হয়ে এলো। কার্তিক তুতু তু তুতু তারা বলে শীষ দিতে দিতে চলে গেলেন। আর প্রায় সঙ্গে সঙ্গে ঢুকলেন গণেশ দাদা পেট্টি নাদা। মাগো, এসেই এক ঢিপ করে পেন নাম। গজমুন্ড এই ছেলেটিকে বড্ড ভালোবাসেন মা, যেমন বাধ্য তেমনি বিনীত। করিতকর্মা তার উপরে, পুরো মহাভারতখানা লিখে ফেলেছে। গণেশ বললেন, কেতোটা কেন এসেছিল মা? সে আর তোর শুনে কাজ নেই বাছা। মা জানেন গণেশ বড্ড সরলমতি, শুদ্ধ, প্রত চরিত্র। তার কানে কি ওসব সৃষ্টি ছাড়া কথা তুলতে আছে? আমার একটা প্রার্থনা ছিল মা, গণেশ সুর লুটিয়ে বললেন। কি চাস বাছা? আমি ডিভোর্স করব। ডিভোর্স করবি? ডিভোর্স গো ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ। এই কলাকে নিয়ে আর চলছে না, তুমি অনুমতি দিলেই কাগজপত্র রেডি করি। কলাকে নাই তো সপ্তমী পুজো আরম্ভ হবে রে। মা হতভম্ব। জানতুম জানতুম, আমি কিছু চাইতে গেলেই তোমার মাথায় বাজ ভেঙে পড়বে। আমি তোমাদের ছাই ফেলতে ভাঙা কুলো বই তো নই। কথাই ছিল একটা হাতির মুন্ডু ফটাস করে লাগিয়ে দিলে আমার ধরে। মাটির তলায় গর্ত খুঁড়ে কিচকিচ করছিল ইঁদুর বেটা, ঝটাস করে তাকে আমার বাহন বহাল করলে, নুয়ে পড়া নেতানো জড় ভরত কলা দিয়ে দিলে দুম করে তার সঙ্গে আমার বিয়ে। খেলা পেয়েছ না? আমি কিছু বুঝি না? কার ধবধবে রাজহাঁস, কার গোলাপি পেঁচা, কার বেলা প্যাকনা মেলা ময়ূর, নিজে এতখানি এক সিঙ্গি, খালি আমার বেলাতেই কেলে কুৎসিত নোংরা হাড় বজ্জাত এক ইঁদুর। গণেশের সুর সাপের ফণার মতো ফসফস করতে লাগলো, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। গণেশ হালকা ছড়াতে ছড়াতে বেরিয়ে গেলেন। মা অনেকক্ষণ হতচেতনের মতো পড়ে রইলেন, কে যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মহাদেব নাকি? চোখ তুলে মা দেখলেন নন্দী। নন্দী হাত জোর করে বলল, মা জ্ঞান হারিয়েছিলেন, অনুমতি না নিয়েই অঙ্গ স্পর্শ করেছি, ক্ষমা করুন। মা ক্ষীণ স্বরে বললেন, ক্ষমা কিসের নন্দী, ভালোই করেছ, শরীরটা তেমন ভালো ঠেকছে না। সরিষা পরিমাণ বিশল্যকরণী খেয়ে চাঙ্গা হয়ে গেলেন মা। উঠে বসতে নন্দী বলল,
একটা নিবেদন ছিল মা। তোমার আবার কিসের নিবেদন? মা এবার সত্যি ভীত হয়ে পড়ছেন। বলছিলাম, এবার শুনছি অসুর আরো বেড়েছে মা। সে কি, আরো অসুর? অসুর তো সদা সর্বদাই জন্মাচ্ছে, ঘুরেও বেড়াচ্ছে। তাই বলে আমার বেদিতে চড়বার আস্পর্ধা তাদের কবে থেকে হলো? তা যদি বলেন, অনেক দিনই হয়েছে মা। শোনে শোনে বেড়েছে। আর তো ধ্বংস না করলে চলছে না। মানুষের বড় বিপদ। কি কি অসুর নন্দী? আজ্ঞে, ডাগরাসুর, অ্যাডসাসুর, রাজনিত্যসুর আর করাপশনাসুর। বলো কি? হ্যাঁ মা, 10 প্রহরণের আর হবে না। অনুমতি করেন তো ব্রহ্মাস্ত্রখানা দিয়ে দিই। দাও বলে মা ধ্যানে বসলেন। পালমশাই এবার বড্ড মুশকিলে পড়েছিলেন। 50-এর পল্লীর অর্ডার 5খানা অসুর করতে হবে, 5 রঙের। 60-এর পল্লী এক ফিল্ম স্টারের ছবি দিয়ে গেছে, তার মতো মুখ বসাতে হবে মায়ের। লক্ষ্মী সরস্বতী পড়বে চলি ঘাগরা। 70-এর পল্লী বলেছে সাইকেডেলিক আলোর খেলা হবে। ঠাকুর সব ফটফটে সাদা থাকবে, কিন্তু ব্রেক ডান্সের পোজ আনতে হবে। 80-র পল্লীর বায়না, উফ! পালমশাই আর পারেন না। এতদিন তিনি জানতেন প্রতিমা পূজা আর পৌত্তলিকতা এক নয়। অবাং মনস্গোচর ঈশ্বরকে উপলব্ধি করা সহজ নয়। তাই ধ্যানের প্রথম ধাপে দেবদেবীর মূর্তি কল্পনা করা হয়। উপাস কানাং কার্যথং ব্রহ্ম রূপকল্পনা। মূর্তিতে তিনি দিতে চান সেই সব গুণের প্রতিফলন যা মানুষের আয়ত্ত নেই, অথচ সে আয়ত্ত করতে চায়। কিন্তু অর্ডারি ফর্মে শিল্পীর ধর্মে বিরোধ বাধিল আজ। কি করবেন এখন? অনেক টাকার ব্যাপার যে। শুদ্ধ কতগুলো পুতুলি গড়ে দেবেন। হায় হায়, এ কি বিড়ম্বনা! মাঝ রাত্রিরে পালমশাই লাফিয়ে উঠলেন। যদি শাস্ত্র না মেনেই মূর্তি গড়তে হয়, তো তিনি নতুন শাস্ত্র গড়বেন, শিল্পীর দৃষ্টি দিয়ে নতুন মূর্তি। 50-এর পল্লী ঠাকুর নিতে এসে তাকে এই মারে তো সেই মারে। এ কি, লক্ষ্মী সরস্বতী কোথায় গেল রে? আর কার্তিক গণসা সব চুল্লুর ঠেকে চলে গেল নাকি? কারিগররা সব মুখ চুন করে দাঁড়িয়ে আছে। ঘর থেকে পালমশাই সিংহের মতো কেশর ফুলিয়ে বেরিয়ে এলেন। বললেন, 5 দুর্ধর্ষ অসুর 5 দিক থেকে ঘিরে ধরেছে মাকে। এই মহা রণক্ষেত্রে আর কারোর স্থান নেই। আছে শুধু শক্তি, আর আছে প্রজ্ঞা। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশে যত মাটি লাগত, সবই মায়ের শক্তিময়ী দেহে লাগিয়ে দিয়েছি। 10 হাতে আর কুলোবে না, তাই 12 হাত দিয়েছি। নবপ্রহরণ তৈরি করেছি। এখন এই মূর্তি যদি পছন্দ হয় নাও, নইলে বাইনারটাকে ফেরত দিচ্ছি। পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি পান্ত বললে, বোম্বাই সাইজ হয়েছে কিন্তু রে ঘটনা, দুর্দান্ত। তাছাড়া এখন আর ভালো ঠাকুর পাবোই বা কোথায়? তা পালদাদু, পাড়ার বুড়োরা আবার মারতে আসবে না তো? আর পুরোত রাজি হবে তো এ ঠাকুর পুজো করতে? পালমশাই বললেন, না পেলে আমায় জানিও। ছেলেমেয়েরা সব যে যার মতো কিম্ভূত কিমাকার সেজে বসে আছে। কাই নানা করতে করতে কলা গঙ্গা চান করে এলো। মা আড়ে দেখলেন কোরা কাপড়ের আড়ালে কলার মুখখানি শুকনো। লম্বোদর সুরের তলা থেকে লুকিয়ে লুকিয়ে তাকে ভেঙাচ্ছেন। ওদিকে
সরাননের নজর মণ্ডপে যত মেয়ে সেজেগুজে আসছে যাচ্ছে সববার উপর দিয়ে চক্কর দিয়ে দিয়ে ঘুরছে। জুৎসই গার্লফ্রেন্ড খুঁজছে। মা বললেন, দূর দূর, ছায়ের সপ্তমী পুজো। নন্দী, আমার দেখছি এবার বাপের বাড়ি পাঠ সত্যি সত্যি উঠল। সান্ধ্য আরতি শুরু হয়েছে কি হয়নি, পুষ্পক হুশ করে উপরে উঠে গেল। একের পর এক মণ্ডপ দিয়ে উড়ে যাচ্ছে পুষ্প। হঠাৎ নন্দী বলল, দাঁড়াও দাঁড়াও তো ভৃঙ্গি, মা দেখুন দিকি একবার। ঠিক 50-এর পল্লীর মণ্ডপের সামনে পুষ্পক ভাসছে। তৃতীয় নয়নের দৃষ্টি বস্তুসজ্জা ভেদ করে চলে গেল। মা দেখলেন মহিময়ী মূর্তি, একলা একলের শরীর। গুনগুনিয়ে বললেন, এইখানে মোর স্থান। নন্দী ভৃঙ্গি স্বস্তির নিঃশ্বাস ফেলে মাকে নামিয়ে দিল। কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে হলেই হয়েছিল আর কি, শক্তিময়ী হলে হবে কি, কেঁদে কেটে একসা করতেন। ড্যাং 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 করে মহাসমারোহে সন্ধি পুজো হয়ে গেল। 50-এর পল্লী নাকি এবার প্রতিমায় ফার্স্ট প্রাইজ পাচ্ছে। উল্লাসও তাই আকাশ ছোঁয়া। ধুনোর ধোয়ার মায়ের চোখ দিয়ে গলগল করে জল পড়ছে। আওয়াজে কানের দৈব পর্দাও ফেটে যাবার জোগাড়। তবু মায়ের মুখে প্রশ্রয়ের মৃদু হাসি। আহা, করুক করুক, করে নিক, চৈতন্য হলে আর করবে না। গলায় কাঁচা ঢেলে ধুনুচি নাচছে মাতব্বররা। নবমীর রাত। হঠাৎ ঘোতনা বলল, 1025 টাকার হিসেব পাচ্ছি না কেন রে পান্ত? রিসিটটা কাটা রয়েছে অথচ টাকা নেই। সব শালা তুই যে অ্যাডগুলো এনেছিলি তার টাকা। পান্তু বলল, সেক্রেটারিকে কোশ্চেন করছিস? তাও আমোদ আহ্লাদের মাঝ মধ্যিখানে? জানিস তোকে ধুনুচিতে ফেলে নৃত্য করতে পারি। তবে রে চোটটা, ওই টাকা তুই হয় গাপ করেছিস নয় অখিলদার পার্টি ফান্ডে দিয়েছিস। কদিন ধরে দেখছি তুই অখিল বিশ্বাসের পেছন পেছন ঘুরছিস। ভালো হবে না ঘটনা বলে একখানা পাকশাক দিয়ে পান্তু ঘটনার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম দিকটায় কেউ ব্যাপারটা বুঝতে পারেনি। সেক্রেটারি আর ট্রেজারারের টাকা পয়সা নিয়ে ঝগড়া, এটা বোধগম্য হতেই সবাই দুভাগ হয়ে গেল। এ বলছে ও ঠিক, ও বলছে এ ঠিক। কে কাকে মারছে, কে কার বুকের উপর চড়াও হচ্ছে, দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দিচ্ছে, শেষ পর্যন্ত আর হিসেব রইল না। সে এক কুরুক্ষেত্র কাণ্ড। পিলপিল করে অত লোক কোথা থেকে হঠাৎ মারামারিতে সামিল হয়ে গেল তাও বোঝা গেল না। অনেকেই আবার তার স্বরে মত দিতে লাগলো, এসব ও পাড়ার কারসাজি, এ পাড়ার পুজো ভণ্ডুল করতে লোক লাগিয়েছে। সুতরাং লাঠি সোটা ছোড়া পেটো নিয়ে ও পাড়ার উদ্দেশ্যে ছুটে গেল বহু লোক। মা প্রথমটা নবমী পুজোর ঘোরে ছিলেন। ঘোর ভাঙতে দেখলেন পুলিশ। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, পাল্টা ইটপাটকেল, বোমা, সোডার বোতল, গুলি। বেশ কয়েকটা লাশ পড়ে গেছে, কিন্তু পুলিশ তো মারছে মানুষ। মনুষ্য বাহন অসুর তো তারা মারতে পারবে না। অতএব মা তার 11তম আয়ুধ কোষ মুক্ত করলেন। উপর থেকে একটা বিপ বিপ সংকেত না? মা বুঝে গেলেন হায়ার অথরিটির চার্জ নিচ্ছে। তবে কি কল্পান্ত হয়ে গেল এসব মহাপ্রলয়ের মহড়া? খেয়েতেই এবার মনুষ্য জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। দর্পণ বিসর্জনের অনেক আগেই মা থমথমে মণ্ডপ ছেড়ে গজে উঠে বসলেন। প্রতিমাটির চকচকে চোখে কিছু চোখের জল ফেলে গেলেন। হাজার হোক, মা তো, মেয়েও তো।
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প কৈলাস থেকে কলকাতায়। এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি, কহ গল্পের সঙ্গেই থাকবেন।